শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম প্রশাসনিক বৈঠক। শনিবার সেই বৈঠকেই কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ বরদাস্ত করবেন না তিনি। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিই। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র, সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক সভা। देखिए, डर का माहौल था, हायरार्की तोड़ दिया, कोई सिस्टम नहीं था, डिसिप्लिन खत्म। एक एमपी का पर्सनल पीए का इंस्ट्रक्शन में ओसीआईसी लोग काम करता, वो एसपी को रिपोर्ट ही नहीं। कुछ अरेस्ट, कुछ एक्शन एसपी को 1 दिन बाद पता चलता, ये हो गया, वो हो गया। ये तो सिस्टम नहीं है। নিউজ 18 বাংলা। জেলে ঘুঘুর বাসা, মোবাইল ফোন ব্যবহার করে দুষ্কৃতীদের দাদাগিরি, এসব বন্ধ করতে কড়া মুখ্যমন্ত্রী। এরপরেই সতর্ক জেল কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল, এবং যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। জেলে বন্দি, তার হাতেও পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন। সেই ফোন ব্যবহার করে কখনো হুমকি, কখনো তোলাবাজি, কখনো আবার খুনের ছক। পাওয়ারফুল আদমি হয়ে सकता है इनके अंदर। এসব আর চলবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। মুর্শিদাবাদের বহরমপুর জেল, মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পর এখানে তৎপরতা, বেড়েছে নজরদারি। দেখা করলাম, কথা বললাম, খাবার যত চিলি এসেছিলাম তত দিয়েছি। হচ্ছে মানে যেগুলা ওরকে আইন যেটা তো করবি। ডে অ্যান্ড নাইট ভিগারাস সার্চ চলছে। আমাদের যতটা রিসোর্সেস আছে তাতে আমরা সবসময় লেগে আছি, আমাদের একদম কড়াকড়ি আছে। দমদম সেন্ট্রাল জেল, এখানেও বেড়েছে নজরদারি। কয়েদিদের বাড়ির লোক বা পরিবারের লোকেরা তাদের সঙ্গে দেখা করতে আসেন, তাদেরকে মূলত যে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় সেটার কিন্তু কড়াকড়ি আরও বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু
একেবারে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্ট করেই কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। পাশাপাশি তারা যে খাবার দাবার নিয়ে যাচ্ছে সেই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু একেবারে কড়াভাবে চেক করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই সংশোধনাগারে এসেছেন এবং তারা কিন্তু একেবারে যে চেকিং যে প্রসেস, সেই চেকিং প্রসেস করছেন যাতে ভিতরে একটিও ফোন না পাওয়া যায় সেই বিষয়টাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে। বর্ধমান সেন্ট্রাল জেল, এখানেও জোর কড়াকড়ি। অভিযোগ, দুদিন আগেও এখানে দাদা ধরে বন্দীদের সঙ্গে দেখা করা যেত, এখন সেসব বন্ধ। জেলের ভিতরেও নজরদারি বেড়েছে। আসামিদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে, হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তার হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে। আগে এসব ছিল না, 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 আগে দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না। এখন এটা অবশ্যই সাধুবাদ জানাবো। একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য, সেই যদি সংশোধনাগার সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে, অবশ্যই সাধুবাদ। নিউজ 18 বাংলা। পালাবদল হয়েছে রাজ্যে, নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বিগত 7 দিনে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি এবং একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম দেশের নিরাপত্তায় সীমান্ত সিল। অনুপ্রবেশ রুখতেই করা রাজ্য সরকার, বিএসএফ কে জমি দিতে 45 দিনের ডেডলাইন। মালদা, দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে জমি অধিগ্রহণ। কি পরিস্থিতি, দুই জেলার বাসিন্দারা, সীমান্তবর্তী এলাকায় যারা থাকেন, তারা কিভাবে দেখছেন জমি হস্তান্তরের কাজ, কতটা এগোলো, আরো ডিটেল জানার চেষ্টা করব। মালদা থেকে রয়েছে প্রতিনিধি সেবক, দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছে অপর প্রতিনিধি অনুপ সান্যাল। আমি প্রথমেই যাব সেবক, তোমার কাছ থেকে জানতে চাইবো, দীর্ঘ 1.5 দশক ধরে কাঁটাতারের কাজ আটকে ছিল, নতুন সরকার আসাতে তা গতি পেল এবং এই যে বিএসএফ কে জমি হস্তান্তরের যে ঐতিহাসিক সিদ্ধান্ত, তারপর সীমান্তবর্তী এলাকায়, সীমান্তে, সেখানে বিএসএফ জওয়ান এবং স্থানীয় প্রশাসন সমন্বয় রেখে কতটা জোরদার কাজ শুরু হয়েছে, গ্রাউন্ড জিরোর রিপোর্ট কি বলছে, পরিস্থিতি ঠিক কি? একদমই, দেখো, আমরা যেটা জানি যে মালদা জেলাতে সব মিলিয়ে 172 কিলোমিটার সীমান্ত, আর তার মধ্যে 33.3 কিলোমিটার যে এলাকা উন্মুক্ত সীমান্ত, এর মধ্যে বেশিরভাগই স্থল সীমান্ত। আর এই 33 কিলোমিটারের বাইরে আরও 3 কিলোমিটার রয়েছে যেটা রিভার বাউন্ডারি। এই এলাকাগুলি দিয়ে অনুপ্রবেশ চলতো। জানো যে মালদা জাল নোট পাচারের জন্য কিন্তু বারবার শিরোনামে এসেছে, সেক্ষেত্রে জাল নোট পাচারের একটা বড় করিডোর ছিল এই উন্মুক্ত সীমান্ত। এর পাশাপাশি কফ সিরাপ, মাদক পাচার, একই সঙ্গে গ্রামের এলাকার মানুষজনের ফলানো ফসল লুট, এই ধরনের ঘটনাগুলি, অনুপ্রবেশ, এইগুলি প্রতিদিনই কিন্তু প্রায় সীমান্তে দেখতে পেতেন মানুষজন। এবং অনেকে যেটা বলছেন গ্রামের মানুষ, যে তারা দু চোখের পাতা শান্তিতে রাতে যে এক করে ঘুমাবেন, সেটা অনেক সময় সম্ভব হতো না, কারণ একটু বৃষ্টি নামলে বা বেশি রাতে সেখানে কিন্তু দুষ্কৃতীদের আনাগোনা থাকতো এবং বাংলাদেশি দুষ্কৃতী তারা কিন্তু সশস্ত্র থাকতেন। ফলে অনেক ক্ষেত্রে জেনে বুঝেও তারা বাধা দিতে পারতেন না, কারণ নিরাপত্তার অভাবটা তাদের মধ্যে কিন্তু যথেষ্ট ছিল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যখন 45 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছে, সেখানে মালদা জেলা প্রশাসন অন্তত 30 দিনের মধ্যে ফিল্ড লেভেলের যে কাজ, সেই কাজ গুটিয়ে আনতে চাইছে। মালদার হবিবপুর এমন একটি ব্লক যেখানে জেলা 33 কিলোমিটারের মধ্যে 29.3 কিলোমিটার কাঁটাতারবিহীন এলাকা, শুধু হবিবপুর ব্লকেই। এখানে 12টি টিম গঠন করা হয়েছে। সেই টিমগুলিতে জেলার বিভিন্ন ব্লক থেকে ভূমি রাজস্ব আধিকারিকদের, কর্মীদেরকে আনা হয়েছে। তারা মাপজোক শুরু করেছেন এবং কোন জমি, কোন কৃষকের কতটা জমি পড়ছে, সেখানে সরকারি ভ্যালুয়েশন কি রয়েছে, এগুলি কিন্তু নির্দিষ্ট করা হচ্ছে। তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আর দেখছি আমরা কৃষকরা যারা এখানকার জমি বহু ফসলি, তারা বছরে 2-3বার ফসল পেতেন, তারা স্বেচ্ছায় জমি দিতে আসছেন। এ তো গেল জমি অধিগ্রহণের কাজ। একই সঙ্গে কিন্তু এই সীমান্তে যাতে কোনো রকম দুর্নীতি, অনুপ্রবেশ এগুলি না হয়, এই জন্য কিন্তু পুলিশ আর বিএসএফ এর মধ্যেও সমন্বয় বাড়ানো হয়েছে। একেবারে সেবক, সঙ্গে থাকো। অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তোমার কাছ থেকেও জানতে চাইবো যে
দক্ষিণ দিনাজপুরে কাঁটাতারহীন সীমান্ত 25 কিলোমিটার। সুরক্ষার স্বার্থে দুই জেলার দিকে আমরা নজর রাখছি। প্রথমে মালদার খবর জানলাম। দক্ষিণ দিনাজপুরে সেখানকার স্থানীয় সীমান্তবর্তী এলাকায় যারা থাকেন তারা কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত, এবং জানতে চাইব এই যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত, একেবারে ডেডলাইন 45 দিন বলে দেওয়া হয়েছে, এই বিষয়ে সেখানকার স্থানীয়রা কিভাবে দেখছেন এবং কাজ কতদূর এগোলো? কাজ কি শুরু হয়েছে? জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে? দেখো, একদমই প্রিয়াঙ্কা, দেখো দক্ষিণ দিনাজপুর জেলাতে 25 কিলোমিটার এখনো পর্যন্ত কিন্তু উন্মুক্ত রয়েছে সীমান্ত এলাকা। এই সীমান্ত এলাকাতে বিএসএফ এতদিন পর্যন্ত বাঁশ এবং তার পেঁচিয়ে সেই এলাকাগুলোকে আটকে রেখেছিল। এই যে সরকারি নির্দেশিকা, এরপরে কিন্তু তৎপরতা শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত, যেখানে মূলত বেশিরভাগ এলাকায় এখনো পর্যন্ত উন্মুক্ত রয়েছে, সেই এলাকাতে কিন্তু প্রশাসনের তরফ থেকে ক্যাম্প করে প্রায় 16টি ক্যাম্প করা হবে, সেই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে জমিদাতার যারা তারা এনওসি তারা জমা দিবেন, তাই সেই নিরিখে এলাকায় কিন্তু মাইক দিয়ে প্রচার করা হচ্ছে। কোথায় কবে ক্যাম্প হবে সেই নিয়েও কিন্তু প্রচার শুরু হয়েছে। 18 তারিখ থেকে সেই ক্যাম্প, মানে আগামী কাল থেকে কিন্তু সেই ক্যাম্প শুরু হতে চলেছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। সীমান্ত এলাকার মানুষ যারা রয়েছেন, যারা একদম জিরো পয়েন্টের এলাকায় থাকেন, তারা কিন্তু চাইছে যে এই যে নিরাপত্তার স্বার্থে যে জমি অধিগ্রহণ, তারা কিন্তু স্বেচ্ছায় জমি দিতে রাজি রয়েছেন। তারা জানাচ্ছেন যে আমরা জমি যতটুকু প্রয়োজন আমরা জমি দেব, কারণ তাদের সুরক্ষার প্রয়োজন আছে। কারণ যে অবস্থায় তারা একেবারে সুরক্ষার স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে তারা তাদের নিজের জমি দান করতে ইচ্ছুক। বেশ, দুই জেলার খবর তুলে ধরলাম। জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু মালদা এবং দক্ষিণ দিনাজপুর। 45 দিন ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে এবং সেই 45 দিনের মধ্যেই জমি হস্তান্তরের কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশ রুখতেই করা রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুরু জমি অধিগ্রহণের কাজ। কাঁটাতার বসাতে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পূর্বে বাংলাদেশ, দুদেশের মধ্যে 4142 কিলোমিটার 271 মিটার সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত 2211 কিলোমিটার 847 মিটার। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। এই অংশে কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য সরকার। 11ই মে সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই মতো মালদায় শুরু জমি অধিগ্রহণ। কাঁটাতার বসলে সুরক্ষা বাড়বে, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা, নিজেদের সুরক্ষা। তাই জমি মালিকরা স্বেচ্ছাতেই জমি দিচ্ছেন। জমির কাগজপত্র জমা দিতেছি, বর্ডারে কাঁটাতারের বেড়া হবে তার জন্য। আমাদের 4 ভাই মিলে 100 শতক কাঁটাতার হওয়ার জন্য অনেক খুশি। আমরা সুরক্ষা থাকবো, বাংলাদেশ থেকে কোনো লোক এসে অত্যাচার চালাতে পারবে না। তার জন্য রাতের অন্ধকার এসে গরু চুরি করে মানুষজনকে কাটতো। মানে আমরা খুশি হয়েছি। সন্ধ্যা হলেই ওপার থেকে কিছু দুষ্কৃতীরা এখানে চলে আসতেন। এই ফেন্সি হওয়াতে সব থেকে এই এরিয়ার লোক এত খুশি হবেন। মালদায় ভারত বাংলাদেশের সীমান্ত 172 কিলোমিটার। এর মধ্যে 33 কিলোমিটারে কাঁটাতার নেই। মালদায় এই কাঁটাতার বিহীন সীমান্তের বেশিরভাগটাই হবিবপুরে কাঁটাতার দেওয়া হবে 29.3 কিলোমিটার সীমান্তে। জমি অধিগ্রহণ হবে হবিবপুরে, ধুমপুর, বৈদ্যপুর এবং জাজইল গ্রাম পঞ্চায়েতে। 3টি পঞ্চায়েত মিলিয়ে প্রয়োজন প্রায় 250 একর জমি। শনিবার থেকে সেই জমি অধিগ্রহণের কাজ শুরু। 12টি দল তৈরি করে কাজ করছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।
যে 29.3 কিলোমিটার আনফেন্সড এরিয়া আছে, সেটা ডিমার্কেশনের কাজ চলছে। সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। বিএসএফ সঙ্গে মিটিং করেছি। মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। কিভাবে আমরা আমাদের পেন্ডিং ল্যান্ডস ইস্যুকে শেষ করব এন্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফ কে ট্রান্সফার করে দেবো। আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। দক্ষিণ দিনাজপুরেও শুরু জমি অধিগ্রহণের প্রক্রিয়া। 18 মে থেকে 31 মে পর্যন্ত 26টি ক্যাম্প চালিয়ে চলবে জমির দলিল নথিপত্র খতিয়ে দেখার কাজ। যাদের জমি ফেন্সিং এ পড়েছে তাদের এনওসি প্রদানের জন্য অতি অবশ্যই নির্ধারিত ক্যাম্পে এসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যায়। টোটোয় মাইক বেঁধে ক্যাম্পে আসার আবেদন জানানো হচ্ছে জমি মালিকদের। দিনগুলিতে ক্যাম্পে এনওসি জমা দিতে না পারলে প্রয়োজনে অফিসে এসে জমা দিয়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 25 কিলোমিটারে কাঁটাতার নেই। সেখানেই এবার বসবে কাঁটাতার। আমাদের এখানে কাঁটাতারের বেড়া নেই, সিঙ্গেল বেড়া আছে। ফেন্সিং যে তার কাটাটা ওটা হলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ দিয়ে দেবো। ঘিরা হলে আমাদের সুবিধা হবে সুরক্ষার জন্য। যদি জমির প্রয়োজন হয় আপনারা কি জমি দিবেন? হ্যাঁ দিব, কিন্তু এটা দেশের সুরক্ষার জন্য। দেশের সুরক্ষা মানে আমার ঘরের সুরক্ষা। দেশ মানে আমার ঘর। অনেক সময় আমাদের মানে যে ফসল টসল ধান টান আমরা যে সমস্ত মানে আবাদ করি, জোর জন্ম অবস্থায় ওরা মানে ফসল টসল নিয়ে যায়। ফেন্সিং এটা সুবিধা। জমি দিতে আমার কোনো অসুবিধা নেই। মালদা থেকে সেবক দেবশর্মা এবং লিপেশ লালা ও দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। আবহাওয়ার খবরে নজর রাখি। ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরম। এই গরম থেকে স্বস্তি কবে, অর্থাৎ বৃষ্টি কবে? দেখুন, দেশে বৃষ্টি ঢুকেছে, অর্থাৎ কেরালামে 26 মে ঢুকবে বর্ষা। কিন্তু এ রাজ্যে বৃষ্টি কবে, এই রাজ্যে বর্ষা কবে ঢুকছে জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, গত 2 বছর অর্থাৎ 2024 এবং 25-এর যে রেকর্ড রয়েছে তাতে কেরলমে বর্ষা আগেই ঢুকেছে, অর্থাৎ মে মাসে বর্ষা ঢুকে গেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে। কিন্তু 1 জুনের জায়গায় কেরলে আগে ঢুকলেও দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে বর্ষা মাঝপথে বেশ বর্ষায় দেরি হয়েছে। এইরকম রেকর্ড রয়েছে। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর বাংলার বর্ষা বা উত্তর পূর্ব ভারতের বর্ষা নিয়ে কোনো পূর্বানুমান দেয়নি। তবে বিশ্বজিৎ, আমরা দেখছি যে দক্ষিণবঙ্গেও ভ্যাপসা গরম, গতকালও ছিল, আজও। আজ কি ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে? আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য জেলাতেও এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের কথা যখন বলছো, উত্তরবঙ্গের কি পরিস্থিতি, ঝড় বৃষ্টির সম্ভাবনা? উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকাতে। তবে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং এই 3 জেলাতেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আজ অর্থাৎ আগামী 24 ঘন্টায়। প্রিয়াঙ্কা।